We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজকের বিষয় অগ্নিপথ। তার আগে এই মুহূর্তের হেডলাইন্স। রাষ্ট্রপতি ভোট নিয়ে মঙ্গলে শরদ পাওয়ারের ডাকে বৈঠক, থাকবে অভিষেক। যশবন্তকে প্রার্থী চায় অনেক বিরোধী দল, মমতার কাছে প্রস্তাব। এই খবর প্রথম জানিয়েছিল কলকাতা টিভি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, পর্ষদ সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ। কাজ চালাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচি, মঙ্গলে মানিককে হাজিরার নির্দেশ। এসএসসি নিয়োগ, পার্থর পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার। 1 লক্ষ চাকরি দিতে গিয়ে 100টা ভুল হতেই পারে, শুধরে নিতে হবে বললেন মমতা। নাম না করে শুভেন্দুকে তোপ মমতার। বিধানসভায় দাঁড়িয়ে দাদামণি কটাক্ষ, দুদিন বাদে মন্দারমণির নাম দাদামণি হয়ে যাবে, খোঁচা মমতার। অগ্নিপথ 4 বছরের ললিপপ, বিজেপির ক্যাডার ও গুন্ডা তৈরির প্রকল্প। এরাই বিজেপির পার্টি অফিস পাহারা দেবে, ভোট লুট করবে, বিধানসভায় তোপ মমতার। রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের 7 সদস্যের প্রতিনিধি দল, কোবিন্দকে স্মারকলিপি। মোদি হিটলারের মতো মরবেনও হিটলারের মতো, তোপ সুবোধকান্ত সহায়। হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। বৃহস্পতি থেকে ইডি হাজিরা। সংস্কারের পদক্ষেপ প্রথমে অপ্রিয় মনে হয়, দীর্ঘমেয়াদে তা সুফল দেয়। অগ্নিপথ বিতর্কে মুখ খুলে মন্তব্য প্রধানমন্ত্রীর। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক। আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে আমরা কোথায় এগিয়ে? অন্তত একটা বিষয় তো আমরা গর্ব করে বলতে পারি, আমাদের দেশের সেনাবাহিনীর প্রধানেরা কখনো কোনো দিনও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়নি। তাদেরকে দেশের ভিতরেও কাশ্মীরে, বাস্তারে, উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গায় নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তা পালন করার চেষ্টা করেছেন। কতখানি ঠিকঠাকভাবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু দেশের রাজনীতিতে সেনাবাহিনী নাক গলায়নি। দেশের রাজনেতাদের দায় তারা নিজেদের কাঁধে নেয়নি। কিন্তু সেই ধারাবাহিকতায় কি ছেদ পড়তে চলেছে? নিশ্চয়ই সৈন্যবাহিনীর বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা দপ্তর তাদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। রাজনাথ সিং নিজে বসে ঘোষণা করেছেন অগ্নিপথ স্কিমের। যা যা বলার বলেছেন। এবার যখন নিয়োগ শুরু হবে, তখন সেনাবাহিনীর কর্তারা সেই নিয়োগ করবেন, প্রশিক্ষণ দেবেন, সেই অগ্নিবীরেদের ঝাড়াই বাছাই করবেন। কিন্তু সরকারের নিয়োগ নীতি নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে। ছাত্র যুবকরা পথে। একেবারে কাম্য নয়, কিন্তু ঘটছে হিংসা। বাস, ট্রেন জ্বালানো হচ্ছে। রাজনৈতিক নেতারা তাদের বয়ান দিচ্ছেন, প্রেস তাদের মতো বলছে, সরকার আমতা আমতা করে কিছু ছাড় ইত্যাদির কথা বলছে। এই সবটাই গণতান্ত্রিক দেশে হয়ে থাকে, এখানেও হচ্ছে। সেনাবাহিনী বড়জোর অগ্নিপথ স্কিম নিয়ে আরো বিশদে কিছু বলতেই পারে, কিন্তু সেনাবাহিনীর কর্তারা কার্যত হুমকি দিলেন। বললেন, যারা যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের অগ্নিবীরের 4 বছরের চাকরি দেওয়া হবে না। ঘুরিয়ে ফিরিয়ে যা বললেন তা আমরা এর আগে অমিত শাহ, যোগী আদিত্যনাথের গলায় শুনেছি। যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে, সেটা ছিল রাজনৈতিক বক্তব্য।
আজ সেনাবাহিনীর কর্তারা সেই হুমকি দিলেন। দেওয়া যায়? দেশের মধ্যে কে কোথায় বিক্ষোভ দেখাবে, কেন দেখাবে, বিক্ষোভ দেখানো উচিত কিনা সেটা সেনাবাহিনীর কর্তারা ঠিক করে দেবেন। এই এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকলো। চূড়ান্ত হতাশ কিছু যুবক, যাদের অনেকেই গত 2, 3 কি 4 বছর ধরে এই সেনাবাহিনীতে চাকরির জন্য খাটছে, সকালে দৌড়চ্ছে, বিকালে ব্যায়াম করছে, বিভিন্ন সেনা ভর্তি প্রশিক্ষণ কেন্দ্রে 12,000, 15,000 কি 18,000 টাকা ফিস দিয়ে ভর্তি হয়েছে। তারা হঠাৎ জানলো তাদের চাকরি পার্মানেন্ট নয়, তাদের চাকরি 4 বছর পরে না থাকার সম্ভাবনা বেশি, তাদের চাকরির ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তারা রাস্তায় নেমেছে। কারোর কারোর হতাশা আরো বেশি, তারা বাসে ট্রেনে আগুন দিয়েছে। সেই সব বেকার ছেলে মেয়েদের হতাশার পাল্টা জবাব হুমকি। যারা রাস্তায় নামবে তাদের এই চাকরিও জুটবে না এটা বলা যায়, তাও বলছে কে? সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা। আমরা কি গণতান্ত্রিক দেশে বসবাস করছি? গরিব সাধারণ ঘরের ছেলে মেয়েরা, সাধারণ মানের ছেলে মেয়েরা কোথায় চাকরি পাবে? সরকারি চাকরি মানে রেল, ডাক, তার, তাদের গ্রুপ ডি চাকরি, আর সেনাবাহিনীর জওয়ান। এর মধ্যে অবশ্যই সেনাবাহিনীর জওয়ানের চাকরি ছিল লুক্রেটিভ, সব অর্থে লোভনীয়। সেনাতে কাজ করছি, দেশের জন্য কাজ করছি, এক ধরনের গৌরব। অন্যদিকে ভালো পে স্কেল, বিভিন্ন সুযোগ সুবিধে, রেশন থেকে চিকিৎসা, এবং 15, 17, 19 কি 21 বছর পরে অবসর নেওয়ার সময় মোটা অঙ্কের গ্র্যাচুইটি, পেনশন, চিকিৎসার সুযোগ এবং বিভিন্ন সরকারি কোটায় চাকরির সংরক্ষণ। কারা আসছিল এই চাকরিতে? বিশদ আলোচনায় আসছি বিরতির পর। কারা আসছিল এই চাকরিতে? বিক্ষোভের জায়গাগুলো দেখলেই বুঝবেন। যে রাজ্য, যে জায়গা থেকে লাখে লাখে মাইগ্রেন্ট লেবার যায় অন্য রাজ্যে, সেই জায়গা বিহার, ইউপি, এমপি, রাজস্থান, কিছুটাই বাংলা। যোগ্যতা 10 পাস, 12 পাস, বড়জোর সাধারণ গ্র্যাজুয়েট। এর পরের স্তরের চাকরি সরকারি শিক্ষকের, রেল, ডাক, তার ইত্যাদির গ্রুপ সি কর্মচারীর, রাজ্য পুলিশ, প্যারামেডিক্যাল ইত্যাদির চাকরি, যা রোজ কমছে, যেখানে রিক্রুটমেন্ট বন্ধ। এরপর হলো ইউপিএসসি, আইএএস, আইপিএস ইত্যাদি রাজ্যের সিভিল সার্ভিস। শেয়ার কত? আর আছে বেসরকারি চাকরি, সেখানে কোথায় শুরু কোথায় শেষ তার কোনো ঠিক নেই। চূড়ান্ত শোষণ, সীমাহীন কাজের চাপ, অনিশ্চয়তা সর্বত্র। এই বেসরকারি চাকরি, সে বড়বাজারের গদিতে খাতা লেখা বা কর্পোরেট হাউসে 2 লাখ কি 3 লাখের চাকরি, যাই হোক না কেন, কোথাও নিশ্চয়তা নেই। হঠাৎ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, কোথাও বা ডেকে বলা হবে আপনি অসাধারণ কাজ করছেন, অমূল্য আপনার যোগদান, এবার আসুন, রিজাইন করুন, না হলে ছাঁটাই করব। ছাঁটাইয়ের কালো দাগ ক্যারিয়ারে লাগানোর চেয়ে রিজাইন করাই ভালো। অতএব যা খানিক দিচ্ছে তাই নিয়ে সোনামুখ করে বাড়ি ফিরে এসো। সেই কর্পোরেট কালচার নিয়ে চলবে সেনাবাহিনী। যুক্তি কি? সেনাবাহিনীকে ইয়াং করতে হবে, ইউথফুল করতে হবে, প্রাণবন্ত করতে হবে।
যারা বলছেন তাদের মাথার প্রত্যেকটা চুল সাদা। দেশের আইনসভার সাংসদদের গড় বয়স 63, মন্ত্রীদের আরো বেশি, 69 কি 70। তারা বলছেন কেবল সৈন্যবাহিনীকেই প্রাণবন্ত করতে হবে, এমপি এমএলএ এরা বৃদ্ধ থেকে বৃদ্ধতর হতে থাকবেন, সেখানে প্রাণ মন কিছুই খুঁজে পাওয়া যাবে না। শুরু হোক না উপর থেকে। অশীতিপর বৃদ্ধ, 70-এর চলার ক্ষমতা হারানো, কাঁধে ভর দেওয়া রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে ভাবনা চিন্তা হবে? আচ্ছা, এই অগ্নিপথ স্কিমে আসার আগে সেনাবাহিনীতে ভর্তির বয়স কত ছিল? 17 থেকে 25। এখন কত হলো? পার্মানেন্ট ইউনিট মানে 4 বছর পর অগ্নিবীরেরা যখন মূল সেনাবাহিনীতে 15 বছরের চাকরিতে যোগ দেবেন, তখন তাদের বয়স কত? 21 থেকে 25। গত 2 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, মানে কেবল 2 বছরেই 1 লক্ষ নিয়োগ করা হয়নি। তার বদলে এবার 46,000 নিয়োগ হবে জুন থেকে 2023-এর ফেব্রুয়ারির মধ্যে। এবং সেনাবাহিনীর বড় কর্তারা বলছেন এরপর নাকি এই সংখ্যা ক্রমশ বাড়বে, একসময় নাকি 1.5 লক্ষ হতে পারে। 2 বছর নিয়োগ না হওয়ার পরে তৃতীয় বছরে 46,000 নিয়োগ করা হচ্ছে। যখন প্রতি বছর নিয়োগ করা হবে তখন নিয়োগ বাড়বে কোন অঙ্কে? ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 5 বছর এমপি বা এমএলএ বা এমএলসি থাকার পরে রাজনৈতিক নেতারা পেনশন পাবেন, এক্সট্রেকারে আনন্দের হাওয়া বইবে। লাগে টাকা? আছে তো গৌরী সেনের পকেট, আম আদমি টাকা জোগাবে। কিন্তু 4 বছর সেনাবাহিনীতে কাজ করার পরে অগ্নিবীরেরা পেনশন পাবেন না। এমপি এমএলএরা সারা জীবন চিকিৎসার সুযোগ পাবেন, যাতায়াতের ফ্রি টিকিট পাবেন, কিন্তু অগ্নিবীরেরা পাবে না। বলা হচ্ছে 4 বছর পরে যারা স্থায়ী চাকরি পাবে না তাদের জন্য বিভিন্ন সংরক্ষণ থাকবে। আরে বাবা, চাকরিটা কোথায়? কোন চাকরি? কৈলাশ বিজয়বর্গীয় খানিকটা হিন্টস দিয়েছেন। হ্যাঁ, তারা নিযুক্ত হবে বিজেপির বিভিন্ন দফতরে সিকিউরিটি দেখার কাজে। কেবল মাইনে কত দেবেন সেটা আর জানাননি। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी, मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। দেশের চৌকিদারের সিকিউরিটির জন্য দিনে 1.43 কোটি টাকা খরচ হবে। দেশের অগ্নিবীরেরা চৌকিদারি করবে বিজেপি অফিসে। রেল, ডাক, তার রাষ্ট্রায়ত্ত সেক্টরে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না, বরং তার এক বিরাট অংশকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে, না হলে পুরোটাই বেচে দেওয়া হচ্ছে। বিমানবন্দর, জাহাজ বন্দর বেচে দেওয়া হচ্ছে, সবটাই কন্ট্রাক্ট সার্ভিস। এসব শুরু হয়েছিল বেশ কিছু বছর ধরে। এবার সৈন্যবাহিনী তো সেটা লাগু করার সিদ্ধান্ত নিল সরকার। এরপর আসবে পুলিশ, আইএএস, আইপিএস দের পালা। সেখানেও প্রাণবন্ত টিম তৈরি করার কথা বলা হবে। সেখানেও 3, 4, 5 বছরের কন্ট্রাক্ট, আবার রিনিউয়াল। কন্ট্রাকচুয়াল লেবাররা, চুক্তিবদ্ধ শ্রমিকরা
প্রতিবাদ করতে পারে না, করলে ছাঁটাই হতে হবে। এক নরগুলজার শুরু হয়েছে। তাকিয়ে দেখুন দেশের সর্বত্র বিক্ষোভ। বিক্ষোভে আমাদের কিশোর, যুবক, তরুণ প্রজন্ম, আমাদের আত্মীয় স্বজনেরা, যারা মূল্যবৃদ্ধির জন্য বাজারে আগুন দেয়নি, পেট্রোলের দাম বাড়ানোর বিরোধিতায় পেট্রোল পাম্প জ্বালায়নি, করোনা কালে অক্সিজেন, ওষুধ, ডাক্তার ছাড়াই মরেছে বা বেঁচে রয়েছে, যারা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে ঘরে ফিরেছে, দেশের প্রধানমন্ত্রীর উদ্ভট সিদ্ধান্তের জন্য মুখ বুজে সহ্য করেছে সব, আজ তারাই রাজপথে। হতাশার আগুন, সেই আগুনের বর্ণমালা আসলে তাদের প্রতিবাদ, তাদের স্বপ্ন কেড়ে নেবার প্রতিবাদ। অন্যদিকে প্রধানমন্ত্রী মৌন, একটা কথাও বলছেন না, অন্ধ ধৃতরাষ্ট্র যেন, অথবা অসংবেদনশীল। 700-800 মৃত্যুর আগে ওনার ঘুম ভাঙবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens